বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তান এবং বাংলাদেশের। ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা ভুলে বিশ্বাসঘাতক বাংলাদেশ এখন পাকিস্তানকেই বন্ধু মনে করছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি সরকারি ভবনের সামনে একটি কালো রঙের কিছু দাঁড়িয়ে রয়েছে, কালো রঙের একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর সেই গাড়িতে রয়েছে পাকিস্তানের পতাকা। ভিডিওটি দেখলে বুঝতে পারছেন যে এই ধরনের গাড়ি সাধারণত, যে ভিডিওটি যেটা দেখাবো সেটা দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের গাড়ি সাধারণত ব্যবহার করেন কোনো দেশের কূটনীতিকরা। গাড়িতে লাগানো পতাকাটি দেখেও বোঝা যাচ্ছে এই ধরনের পতাকা সাধারণত রাষ্ট্রদূতের বা কোনো কূটনীতিকের সরকারি গাড়িতে লাগানো থাকে। দেখছেন সেই ভিডিও, যে ভিডিওটি দেখাবার কথা বলছিলাম, যে এই পতাকা, যে পতাকা কোনো কূটনীতিকের গাড়িতে লাগানো থাকে, যে কালো গাড়ি সরকারি ভবনের সামনে, সেই কালো গাড়ির উপর, কালো গাড়ির সামনে পাকিস্তানের পতাকা লাগানো। যে সরকারি ভবনে পাকিস্তানের পতাকা লাগানো গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন। এই ভিডিওটিতে আরও দেখা গিয়েছে যে বিশ্ববিদ্যালয় চত্বরে এইভাবে পাকিস্তানের পতাকা লাগানো গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক ছাত্রছাত্রী অবাক হন এবং দেখতে থাকেন। কারণটা খুবই সোজা। 2015 সালে পাক সরকারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে 13ই নভেম্বর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। মানে এবার থেকে পাকিস্তানের পড়ুয়ারাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে, তারা নানান বিষয়ে পাকিস্তানের সঙ্গে তথ্য বিনিময় করতে পারবে, রিসার্চ করতে পারবে। সেখানে এত বছর পর ফিরল বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা লাগানো একটি গাড়ি, এবং সেই গাড়ি দাঁড়িয়ে থাকলে তো অবাক লাগবেই ছাত্রছাত্রীদের। যদিও এটাও মনে রাখতে হবে যে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে বাংলাদেশের। দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে, সরল করা হয়েছে ভিসা নীতিও। এছাড়া বাংলাদেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় ছাড় দেওয়া অর্থাৎ স্কলারশিপের ব্যবস্থা করেছে পাকিস্তান সরকার। প্রায় 300 মেধাবী ছাত্রছাত্রী বাংলাদেশি পড়ুয়াকে উচ্চশিক্ষায় বিভিন্ন কোর্সে ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও শরিক দলের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে, তাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হচ্ছে, এমন খবর প্রায় সামনে আসছে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়েছিল। বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু অভিযোগ ভারতে থেকেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, যার ফলে সমস্যায় পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস হাসিনার ভারতে থাকার বিষয়ে রীতিমতো শর্ত চাপালেন। ইউনূসের মতে এই শর্ত মেনে না থাকলে পরিস্থিতি জটিল, অস্বস্তিকর হবে। ইউনূসের ভারতের উপর শর্ত চাপানোর বিষয়টিকে কিন্তু মোটেও হালকাভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এক সাক্ষাৎকারে ইউনূস জানান, শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে, তবে শর্ত হলো হাসিনাকে মুখে কুলুপ এঁটে থাকতে হবে, না হলে জটিলতা আরও বাড়বে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা ভারতে থেকে যে সমস্ত মন্তব্য করছেন সেগুলিকে অবন্ধুত্বপূর্ণ আচরণ বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, এটা আমাদের বা ভারতের কারো পক্ষে ভালো নয়, এতে অস্বস্তি বাড়বে। একই সঙ্গে আগামী দিনে হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের বিষয়টি নিয়েও বাংলাদেশ দাবি জানাতে পারে, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন ইউনূস। তিনি বলেছেন, যদি বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায়, তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে। হাসিনার ভারতে থাকাটা যে দেশের মানুষ একেবারেই ভালোভাবে নিচ্ছেন না, তাও ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন ইউনূস। তিনি বলেছেন, তিনি ভারতে আছেন, এতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি বিভিন্ন মন্তব্য করছেন, এটা সমস্যার। যদি তিনি চুপ থাকতেন আমরা হয়তো তার কথা ভুলে যেতাম, মানুষ ভুলে যেত। তিনি নিজের জগতে থাকতেন, কিন্তু ভারতে বসে তিনি কথা বলে চলেছেন, এটা কেউ পছন্দ করছে না। তিনি আরও বলেন, সবাই এটা বোঝে, আমরা বেশ দৃঢ়ভাবে বলছি তার চুপ থাকা উচিত, এটা আমাদের প্রতি অবন্ধুত্বপূর্ণ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি তো স্বাভাবিক নিয়মে সেখানে যাননি, জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গিয়েছেন। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের পক্ষে সওয়াল করেছেন ইউনূস। তিনি বলেন, তাকে ফিরিয়ে আনতেই হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংস কাজ করেছেন তাকে এখানে এনে সবার সামনে বিচার করতে হবে। এর বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন কি জানালেন, শুনব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের আর্মস ক্যাডার ঢুকছে, আগেই বলা হয়েছে, এটা 5 বছর আগে ওরা ওখানে এসে মোতায়েন হয়েছে। সাধারণ ছাত্রের নামে ওরা অ্যাক্টিভিটিস চালাইতো। তো সাধারণ ছাত্র এবং কোটা, এই সব দুইটার ভিতরেই কিন্তু জামাতের লোকজন, শিবিরের
আগে ছিল ইসলামী ছাত্র সংঘ পাকিস্তান আমলে, পরে ওরা নাম পাল্টে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন অ্যাক্টিভিটিস শুরু হয় তখন এরা ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির নামে আসে। কিন্তু শিবির যখন জামাতের যখন বিচার হচ্ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন ওরা নাম পাল্টে বা তার আগ দিয়ে সে ইসলামী ছাত্র শিবির নাম দিয়ে ওরা কাজ করে। তারপরে ওদের প্যাট্রোনাইজেশনে বাংলা ভাই ছিল। আপনার খালেদা জিয়া যখন 2001-এ ক্ষমতায় এলো, 2006 পর্যন্ত খালেদা জিয়ার সময় আপনার 64টা ডিস্ট্রিক্টে একই সময় এট এ টাইমে বোমা ওরা ফাটায়। এরা কিন্তু এই যে সন্ত্রাসী অর্গানাইজেশন যারা জিহাদি এবং জঙ্গি, এরা সকলেই কিন্তু জামাতের ইয়া থেকে, ওম থেকে বেরিয়েছে। এরা জামাতের প্যাট্রোনাইজেশনে চলে, জামাত উপরে জামাতের নামে এটা চলে, কিন্তু এই আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন গুলো এরা সবই জামাত, সবই ওদের একই সুরে গাথা। আপনি দেখবেন এই আলম, যে মাহফুজ আলম, ওর কথা শুনলে মনে হবে না যে ও জামাত, কিন্তু ওই হচ্ছে একেবারে হার্ড করে লোক জামাতে। সবাই শেষ হয়ে গেলে ও জামাতের ঝান্ডা ধরে থাকবে এবং ওই জেহাদি মানে গণযুদ্ধ করবে, আরো কি কি বলে। যে তারপরে ভারতের সাথে আমাদের যে ইয়াটা আপনার একটু বলতেই হয় যে এরা এদেরকে স্বাধীনতা, আমি ভারতের তরফ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক সেই বিষয়টা নিয়ে আমি আলাদা করে আসবো আপনার কাছে, কিন্তু আমাকে একটা কথা বলুন, কারণ এই যেটা শোনা যাচ্ছে যে জামাতে ইসলামীর পক্ষ থেকে 31শে ডিসেম্বর তো বাংলাদেশে বিরাট একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেখানে বেশ কিছু মানে সনদ নাকি প্রকাশ করা হবে এরকম দাবি করা হচ্ছে, সো কল্ড বেশ কিছু তথ্য নাকি তুলে ধরা হবে। মানে কি হতে চলেছে অ্যাকচুয়ালি 31শে ডিসেম্বর? আমি শুনুন, আপনাকে আমি একটু রিয়েল পিকচারটা আমরা এইভাবে দেখতে পারি যে বিপ্লব বলছে ওরা, আসলে বিপ্লব কাকে বলে এটা শোনা কথা। বিপ্লব বললে মনে হবে যে এটা দে আর ডুইং সামথিং ভেরি গ্রেট, এই জন্য বিপ্লবের নাম দেয় ওরা, কিন্তু ওরা বিপ্লব জানে না। বিপ্লবের জন্য, বিপ্লব ঘটাতে হলে একটা বিপ্লবী সংগঠন লাগে, বিপ্লবী আদর্শ লাগে, তারপরে বিপ্লবী কর্মী বাহিনী দরকার। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তান এবং বাংলাদেশের। 71-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা ভুলে বিশ্বাসঘাতক বাংলাদেশ এখন পাকিস্তানকেই বন্ধু মনে করছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।